প্রতিটি মানুষ সুস্থভাবে বাঁচতে চায়, কারণ মানুষ পৃথিবীতে আসে খুব অল্প সময়ের জন্য, আর এই অল্প সময়ের মধ্যেই করে যেতে হয় অনেক কিছু। চিকিৎসা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে করছে স্বস্তিময়। আর সেই সমস্ত তথ্য জানাতেই শুরু করছি নোশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন পিয়ারলেস কলেজ কানাডা নিবেদিত স্বাস্থ্য কথা। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ডায়াবেটিস রোগ প্রসঙ্গে। স্টুডিওতে এ বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী। চলুন দর্শক কথা বলি তার সাথে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আসলে আমরা শুভাগত চৌধুরী এই নামটির সাথে এত বেশি পরিচিত যে আসলে পরিচয় করিয়ে দেবার সেরকম দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি একাধারে একজন চিকিৎসক, লেখক এবং গবেষক। আমরা এই বিষয়গুলো নিয়ে ফাঁকে ফাঁকে কথা বলবো। শুরুতেই একটু জেনে নেই ডায়াবেটিস রোগটি কি এবং কারা খুব বেশি ঝুঁকির মধ্যে থাকে। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি ডায়াবেটিস সম্বন্ধে বলার আগে। ডায়াবেটিস রোগটি তো এখন একটি মহামারীর মতো পৃথিবীতে আছে, সেটা আমরা জানি। এবং শেষ পরিসংখ্যান সেটা যদি দেখি তাহলে দেখা যাবে প্রায় 54 কোটি মানুষ, মানে 537 মিলিয়ন, মানে 53 কোটি, মানে 54 কোটি, প্রায় 54 কোটি মানুষ কিন্তু পৃথিবীতে ডায়াবেটিসে ভুগছেন। তার মানে সংখ্যাটা অনেক বেশি। তবে সেই প্রেক্ষিতে বাংলাদেশে ডায়াবেটিসের রোগে আক্রান্ত যে পরিসংখ্যানটি এখনো পর্যন্ত পাওয়া গেছে সেটা হচ্ছে 1,71,00,000। তবে আমার কাছে মনে হয় অনুমানটা নেহাতি অনুমান, কারণ এর চেয়ে বেশি মনে হয় ডায়াবেটিস আক্রান্ত পরিসংখ্যান, কারণ এটা একটা অনুমান মাত্র, তবে অনেক বেশি। তারপরেও ডায়াবেটিসে চীন যেমন প্রথম, ভারত দ্বিতীয়। ভারতকে ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয়, এত বেশি ডায়াবেটিস ভারতে। তার পাশে বাংলাদেশ, এত কম হওয়ার কথা না, তবুও এর 8ম স্থানে রয়েছে বাংলাদেশে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ডায়াবেটিস কি পরিমাণে পৃথিবীতে ভয়াবহ আকার ধারণ করেছে। এবং সেই জন্যেই ডায়াবেটিস নিয়ে আপনারা যে সচেতনতা কর্মসূচিটা হাতে নিয়েছেন নোশন টিভি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বলবো ডায়াবেটিস কাকে বলে। আমরা জানি যে ডায়াবেটিস রোগটিতে, এটা একটা ক্রনিক রোগ, জীবনভর রোগ, এবং সেই রোগটাতে কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। এটা হচ্ছে তার মূল ব্যাপারটা। এখন প্রশ্ন হতে পারে কেন ডায়াবেটিস গ্লুকোজের মাত্রাটা বেশি হয়, এটা একটা প্রশ্ন হতে পারে। আমরা জানি যে আমরা যে শর্করা খাবারটা খাই, সেই শর্করা খাবারটা পরিপাক হতে 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 শেষ পর্যন্ত হয় গ্লুকোজ, এবং সেই গ্লুকোজটা রক্তে ভাসতে ভাসতে দেহকোষের কাছে গিয়ে পৌঁছায় এবং অপেক্ষা করে দেহকোষে ঢোকার জন্যে। কিন্তু দেহকোষের দরজাগুলো বন্ধ থাকে এমনিভাবে যাতে এই গ্লুকোজটা কিন্তু ঢুকতে পারে না। এই দরজাটাকে খুলে দেওয়ার জন্য একটা চাবি দরকার হয়, এবং সেই চাবিটা হচ্ছে একটি হরমোন, তার নাম ইনসুলিন। এবং আমরা জানি যে ডায়াবেটিস ইনসুলিনের ঘাটতির জন্য হয়। এখন প্রসঙ্গটা হচ্ছে এই ইনসুলিনটা আসে কিন্তু শরীরের অগ্নাশয় বলে একটি যন্ত্র আছে, সেই যন্ত্র থেকে বিটা সেল বলে একটি কোষ আছে, সেই কোষ নিঃসরণ করে এই ইনসুলিনকে। এখন যদি এমন হয় যে ইনসুলিনটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, মানে ওই কোষগুলো নষ্ট হয়ে গেল, তখন ইনসুলিনটা একেবারেই নিঃসৃত হলো না, এমন হতে পারে। আবার এমন হতে পারে ইনসুলিন কম হচ্ছে, আবার এমন হতে পারে ইনসুলিন হলেও সেটা কার্যকর হচ্ছে না, মানে দেহকোষকে ব্যবহার করতে পারছে না। তাহলে ফলটা কি হচ্ছে? ফলে মূল ব্যাপারটা হচ্ছে গ্লুকোজটা যেহেতু কোষে ঢুকতে পারলো না, তখন এটা জমতে থাকলো রক্তের মধ্যে জমতে থাকলো, এবং এরমভাবে জমতে থাকে, এটাকে আমরা বলি হাইপারগ্লাইসিমিয়া। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, মানে রক্তের গ্লুকোজটা অনেক বেশি বেড়ে যায়। এবং একটা কথা বলে রাখি যে এটা কিন্তু পৃথিবীতে না, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীতে প্রায় অর্ধেক মানুষ যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু জানেনই যে তাদের ডায়াবেটিস আছে। সেই জন্য বার্ডেমে আমি অনেক সময় দেখেছি যে ডায়াবেটিস রোগী যখন এসছে তখন তার চোখটা ঝাপসা, তার পাটা পচে গেছে, গ্যাংগ্রিন হয়েছে, মানে অলরেডি তারা জটিলতায় ভুগছে, রোগের যে জটিলতা বা কমপ্লিকেশন, কারণ তারা বুঝতেই পারেনি যে তাদের ডায়াবেটিস ছিল। বা অনেকে এমনও আছে যাদের রক্তের গ্লুকোজ অনেক বেশি এবং তারা খুব ব্যায়াম করছেন এবং হয়তো বিষ হয়ে গেছে, কিন্তু ব্যায়াম করছেন, মনে করছেন এই ব্যায়াম করে ডায়াবেটিস কমানো যাবে। তা যে হয় না এই জিনিসটা অনেকে জানে না। অনেকে আবার অনেক লতাপাতা খায়, বিভিন্ন
বিভিন্ন ধরনের ঔষধ খায়, অনেকের কথা শুনে অনেকে আবার গুগল ডাক্তার হয়ে যায়। ডায়াবেটিসের বিভিন্ন ওষুধের আজকাল বিজ্ঞাপন দেখছি আমি সমাজ মাধ্যমে, যেগুলো খুব ভুল, এমনকি বিখ্যাত বিখ্যাত লোকের ছবি দিয়ে বিজ্ঞাপনগুলো হচ্ছে। এটা আমি বলে রাখলাম এখানে। সেই রকম করে অনেক মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে এবং তখন দেখা যায় জটিলতায় ভুগছে। এটা অবশ্যই খুবই প্রাসঙ্গিক এই বিষয়টি, যে এত প্রচার প্রচারণা হচ্ছে যে কিছু মানে ভুল তথ্য, খুবই খুবই খুবই, এবং ডায়াবেটিস নিয়ে কিন্তু বেশি ভুল তথ্য হচ্ছে। আমি দেখে খুব অবাক হচ্ছে সমাজ মাধ্যমে এগুলো হচ্ছে, এবং বিখ্যাত বিখ্যাত লোক যারা ডায়াবেটিসের এই দেশের, তাদের ছবি ছাপিয়ে হচ্ছে এগুলো, সমাজ মাধ্যমে হচ্ছে সবার চোখের সামনে। এবং অনেকে আবার ভুল করে এগুলো ওষুধ কিন্তু নিচ্ছেন, প্রতারিত হচ্ছেন, এবং ফলে কি হচ্ছে এটা আমি এই জন্য বলতে চাই, আপনারা এই কাজগুলো করবেন না। কারণ এতে ফলে হচ্ছে কি, ডায়াবেটিসের সুগার যদি এরকম বেড়ে বেড়ে থাকে দীর্ঘদিন, তাহলে এই শরীরের যে বড় বড় যন্ত্রগুলো, যেমন হার্ট, কিডনি, তারপরে মগজ, এগুলো কিন্তু স্নায়ু, এ সমস্ত কিন্তু জটিলতায় পড়ে যায়। তখন দেখা গেল অন্ধ হয়ে যাচ্ছেন ডায়াবেটিসের জন্যে, দেখা গেল পা গ্যাংগ্রিন হয়ে পচে যাচ্ছে, এবং যেহেতু স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, আপনার পা পচে গেলে বুঝতে পারে না যে পচে গেছে, অনুভূতি পর্যন্ত নষ্ট হয়ে যায়। তখন পা পচে গেলে গ্যাংগ্রিন হয়ে গেছে, তখন পা কেটে ফেলতে হয়। সুতরাং এই জিনিসটা আমি একটু বলতেই চাই প্রসঙ্গক্রমে, যে এভাবে আপনারা প্রতারিত হবেন না। ডায়াবেটিক স্পেশালিস্ট যারা আছেন, যারা এন্ডোক্রিনোলজিস্ট যাদেরকে আমরা বলি, তাদের কাছে আপনারা এই ধরনের কোনো লক্ষণ যদি দেখতে পান, তবে তাদের কাছে যাবেন এবং তাদের কাছে গিয়ে চিকিৎসাটা নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে চোখের যত্নটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ চোখ কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয় যারা ডায়াবেটিসে ভুগছেন বা অনেক দিন ধরে যারা ভুগছেন। এই চোখের যে বিষয়টি, বা তাদের কতদিন পর পর চোখ পরীক্ষা করা উচিত, বা মানে কি ধরনের প্রিকশনস তাদের নেওয়া উচিত? আপনি চোখের কথা তো বলেন, সার্বিকভাবে কথাটা বলি। চোখের পরীক্ষা বছরে একবার করা উচিত। চোখের পরীক্ষা দৃষ্টিশক্তি শুধু নয়, চোখের একটা ছবি নিতে হয়। সেই ছবি নিয়ে অন্তত বিশেষজ্ঞরা দেখেন, যারা চোখের বিশেষজ্ঞ, যে আপনাদের ছবি দেখতে পারেন চোখের ভেতরে আপনাদের কোনো পরিবর্তন ঘটেছে কিনা, যেটা হতে পারে, যাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি। মানে আপনার রেটিনা নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, চোখ ঝাপসা। যখনই আপনি চোখে ঝাপসা দেখবেন, আপনি পাওয়ার নিতে চাচ্ছেন বা গ্লাস নিতে যাচ্ছেন, তখনই আপনার সুগারটা পরীক্ষা করাবেন। আর একটা এখন বর্তমান নির্দেশিকা, যেটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের অথবা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলছেন, যে 35 বছর হওয়ার পরপরই আমরা রক্তের গ্লুকোজটা পরীক্ষা করে নিতে হবে। রক্তের গ্লুকোজ পরীক্ষা করারও অবশ্য কি করে করবেন কি না করবেন সেটা আমি পরবর্তী পর্যায়ে হয়তো আপনাদেরকে বলবো। কিন্তু কথা হচ্ছে যে এইটা ঠিক, যে যেহেতু অনেকগুলো উপসর্গ হলেও সেটা প্রাথমিকভাবে ধরা পড়ে না এবং লোকে বুঝতেও পারে না। কারণ একটু আগে আমি বললাম যে পৃথিবীর অর্ধেক লোক জানেনি যে তাদের ডায়াবেটিস হয়েছে, তারা কি করবেন? তাহলে নীরবে তারা এই রোগটি বয়ে বেড়াচ্ছেন। সেই জন্য বয়স 35 বা এর আগেও আপনি অন্তত রক্তের গ্লুকোজটা পরীক্ষা করাবেন, উপসর্গ থাক বা না থাক। তারপরে তো যাদের বাবা মার মধ্যে যে কারো একজনের অথবা অনেকের দেখা যায় যে দুজনেরই আছে বাবা মা, আমি ঝুঁকির কথা বলছিলাম, তাহলে তো তারা অনেক ঝুঁকির মধ্যে থাকেন। এই ঝুঁকির প্রসঙ্গে আপনাকে যেহেতু কথাটা তুলেই ফেলেন, আমি বলি যে ডায়াবেটিসের ধরন তো আছে সাধারণত দু রকমের, যে জিনিসটা আমরা জানি। অবশ্য তৃতীয় একটা ধরন আছে জেস্টেশনাল, আজকের এই পর্যায়ে হয়তো এই আলোচনা আসবে না। প্রধানত দুটো, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা হয় বাচ্চাদের সাধারণভাবে এবং কিশোরদের হয়, এবং এটা হয় এক ধরনের কারণে, সেটা হচ্ছে প্যানক্রিয়াসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, প্যানক্রিয়াসের কোষগুলো, এবং সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ বলে। অটো ইমিউন ডিজিজটা একটু বুঝিয়ে বলি। জিনিসটা এরকম যে দেহের যে আমাদের প্রতিরোধ কোষগুলো আছে, যেমন WBC প্রতিরোধ কোষ, এগুলো কিন্তু শ্বেতকণিকা, এগুলো কিন্তু সাধারণ কাজ হচ্ছে দেহকে ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কোনো জীবাণুর বিরুদ্ধে তাদেরকে লড়ে রক্ষা করা। কিন্তু এমন হয় যে অনেক সময় শরীরের চরিত্রটা পাল্টে যায়, এবং সেই জন্য তখন যা হয় তা হচ্ছে যে এই দেহরক্ষী বাহিনীগুলো অন্যরকম হয়ে যায়। তারা নিজের শরীরের প্রতি বিরূপ আচরণ করতে থাকে, শত্রু হয়ে যায়, এবং তখন নিজের যে দেহের প্যানক্রিয়াসের কোষগুলো সেগুলোকে আক্রমণ করে বসে। এটাকে বলা অটোইমিউন ডিজিজ। এরকম রোগ আরও আছে, অন্যান্য রোগও এরকম ঘটনা ঘটে। তখন এটাকে ইনসুলিন একেবারেই নিঃসরণ বন্ধ হয়ে যায়, তখন টাইপ 1 ডায়াবেটিস।
আরেকটা হয় যেটা খুব বেশি, মানে ধরেন পৃথিবীর 90% মানুষের এই ধরনের ডায়াবেটিস, যাদের এরকম ঘটনা ঘটে না, তাদের হয়তো কারো হয়তো পরিবারে ডায়াবেটিস আছে, তাদের জিনের মধ্যে ডায়াবেটিসটা আছে। এমন ঘটনা ঘটে, আমি একটু বুঝিয়ে বলি। যেমন ডিএনএ জিন যেটাকে আমরা বলি, তার অনুক্রমের মধ্যে একটি ডায়াবেটিসের জিন রয়েছে, অঙ্ক জিন যেরকম বলি, ডায়াবেটিস জিন আছে। সেই জিনটা কিন্তু ছোটবেলার থেকে আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকে, এবং তখন দেখা যায় যে তখন ডায়াবেটিস হচ্ছে না, কিন্তু জিনটা কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকে। পরবর্তী পর্যায়ে এমন হলো যে সেই ব্যক্তি খুব বেশি বেশি ফাস্টফুড খাওয়া শুরু করলেন, তার চলাফেরা বন্ধ করে দিলেন, শরীর চর্চা করলেন না, খুব বেশি স্ট্রেস, ঘুমোতে পারছেন না, ঘুম কম হচ্ছে। এই যে বিরূপ একটি পরিবেশের শিকার তিনি হচ্ছেন তার জীবন যাপনের মধ্যে, মানে তার জীবন যাপনটাই এমন বদলে যাচ্ছে বা এত বিরূপ হচ্ছে যে তখন ওই জিনটা সক্রিয় হয়ে যায়, এবং তখন যে ডায়াবেটিস হয় সেটাকে বলে টাইপ 2 ডায়াবেটিস। এবং এইটাই বলছিলাম যে এটা আমাদের বেশি হয়, এবং জিনের মধ্যে থাকলে, জিনের মধ্যে থাকতেই হবে, জিনের মধ্যে তো আছেই, কিন্তু পরিবেশটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি, তাহলে জিনের প্রকাশটা নাও হতে পারে। সুতরাং এটাকে রিভার্সেলও বলে অনেকে, যে আমরা অনেক সময় এমনও হতে পারে যে আপনি যদি ফাস্টফুড না খান, হেলদি ফুড খান, বুঝলে, আপনি যদি শরীরচর্চাটা ঠিক মতো করেন, আপনি যদি স্ট্রেস না নেন বা স্ট্রেস মোকাবেলার যে উপায়গুলো সেগুলো যদি অবলম্বন করেন, লাইফস্টাইলটা যদি আপনি বদলে ফেলেন, স্বাস্থ্যকর লাইফস্টাইল করেন, তাহলে কিন্তু আপনার এই জিনটা থাকলেও এটা হয়তো প্রস্ফুটিত হবে না, প্রকাশিত নাও হতে পারে। আপনি বহুদিন হয়তো ডায়াবেটিস না হয়েও বেঁচে থাকতে পারবেন, অথবা ডায়াবেটিস না হয়েও থাকতে পারবেন। সুতরাং এই যে জীবনযাপনের ব্যাপারটা, এই জন্য এটাকে লাইফস্টাইল ডিজিজ অনেকে বলে, লাইফস্টাইল ডিজিজ। তার মানে খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এই সমস্তর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জি। আর যাদের অলরেডি হয়ে গেছে তারা তো, তাদের যে ট্রিটমেন্ট প্ল্যানটা সেটা কিভাবে করা হয়? আচ্ছা, আমি 3টে জিনিসের কথা বলি। সেটা হচ্ছে যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট যেটাকে বলে, ডায়াবেটিসকে মোকাবেলা করা বা ব্যবস্থাপনা করা। ডায়াবেটিসটা কিন্তু টিম ওয়ার্ক, এবং এই টিম ওয়ার্কের মধ্যে প্রথম যে ব্যক্তি তিনি হচ্ছেন নিজেই রোগী। রোগী নিজেই কিন্তু টিমের প্রথম সদস্য এবং প্রধান সদস্য, কারণ তাকে কিন্তু নিজে থেকে ডায়াবেটিসকে মোকাবেলার উপায় জানতে হবে, নিজেই করতে হবে। বাসায় বসার থেকে শুরু করে, অফিসের থেকে শুরু করে, দিনের কাজকর্মের সব জায়গায় তো না ডাক্তার বসে থাকবে না। ডাক্তার হয়তো পরামর্শ দেবেন যে এই ধরনের একটা সমস্যা হলে কি হয়, কিন্তু কি করে আপনি ডায়াবেটিসটাকে মোকাবেলা করবেন, কি করে আপনি এটাকে ম্যানেজ করবেন, সেটা কিন্তু আপনাকে নিজে ব্যক্তিগতভাবে জেনে নিতে হবে। এই জন্যই আজকাল পৃথিবীতে ডায়াবেটিস এডুকেটর বলে একটা জিনিস আছে, ডায়েটিশিয়ান আছে, ডায়াবেটিস আছে, বিশেষজ্ঞ আছে, এন্ডোক্রিনোলজিস্ট, যেমন আপনি একজন এন্ডোক্রিনোলজিস্ট, আপনার আবির্ভাবই পৃথিবীতে ঘটেছে এই জন্যে। সুতরাং এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে আপনাকে দেখা করতে হবে, যিনি ডায়াবেটিক স্পেশালিস্ট। তারপর ধরুন আপনি ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে হবে, তারপর আপনার যারা শরীরচর্চা করান তাদের সঙ্গে কথা বলতে হবে, ডায়াবেটিক নার্স আছে, ডায়াবেটিক অনেকগুলো নেটওয়ার্ক আছে, এবং আরও একটা জিনিস হচ্ছে ডায়াবেটিস গ্রুপ আছে। যাদের ডায়াবেটিস আছে এই গ্রুপের সাথে আপনি কথাবার্তা বলতে পারেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, এবং লাস্ট অফ অল আপনি নিজে টেস্টিং বা মনিটরিং করবেন আপনার ব্লাড গ্লুকোজ। এটা হচ্ছে বেসিক্স। মানে এই মৌলিক বিষয়গুলো যদি আপনি করেন এবং জীবনযাপনকে সেইভাবে বদলে ফেলেন, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস মোকাবেলা করে পূর্ণ জীবনযাপন করতে পারবেন, বহুদিন পর্যন্ত একেবারে নিরোগ, এবং আপনি সবই করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, ডায়াবেটিস হলে আপনি অন্যরকম হয়ে গেলেন তা কিন্তু নয়, বরঞ্চ আমি মনে করি ডায়াবেটিস আপনাকে জীবনটাকে শৃঙ্খলার মধ্যে আনে। আমরা যদি একটু পজিটিভলি দেখি, খুবই ইম্পর্টেন্ট আসলে যে শৃঙ্খলা বা ডিসিপ্লিনের মধ্যে যে লাইফকে আনা। এটা শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে তাদের না, যারা নন ডায়াবেটিক তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এইটাই আমি বললাম যে ডায়াবেটিস হওয়াটা অনেক সময় আশীর্বাদ, অনেক সময় অভিশাপ। ডায়াবেটিস হয়ে গেলেই যে আপনার খুব পজিটিভ নিতে হবে, এটাকে খুব নেগেটিভলি নিতে হবে না। কারণ অনেকে হয় কি, আমি অনেক রুগী দেখেছি এরকম যে ডায়াবেটিস হওয়ার পরে তার ডিপ্রেশন হয়েছে, এবং ডায়াবেটিস সঙ্গে বিষণ্ণতার একটা বড় যোগাযোগ রয়েছে। সেখানে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, সেখানে বোঝাতে হয় যে আপনার ডায়াবেটিস হয়েছে, কিন্তু এটাকে আপনি তো মোকাবিলা করা সম্ভব, এবং তা করে আপনি বিয়ে করার থেকে, সন্তান দেওয়ার থেকে শুরু করে পূর্ণ জীবন যাপন করা আপনার পক্ষে একেবারেই কঠিন না, খুবই সম্ভব। এই জিনিসটা কিন্তু বোঝানোর প্রয়োজন আছে। ডায়াবেটিস একজনের হলো, তার কিন্তু এটা মেনে নেওয়াটা দেখা যায় যে
সে মেনে নিতে পারছে না, এরকম একটা অবস্থা কিন্তু সবারই হয়ে থাকে। এই যে কাউন্সিলিং এর কথাটা আপনি বললেন, এর গুরুত্বটা যদি একটু। কাউন্সিলিং এর গুরুত্বটা খুব বেশি। ধরুন বারডেমে তো আছে এরকম একটা পরিস্থিতি, অনেক জায়গায় আজকাল কাউন্সিলর হয়েছে, ডায়াবেটিস কাউন্সিলর হয়েছে, যেটাকে বলি ডায়াবেটিস এডুকেটর। আসলে ডায়াবেটিস এডুকেশন বা ডায়াবেটিস এডুকেটর শব্দটা কিন্তু খুব প্রাসঙ্গিক এবং এটা নতুন। আসলে ডায়াবেটিস এডুকেটর যারা, তাদের ট্রেনিং হয় এবং তারা কিন্তু প্রশিক্ষিত হন কিভাবে ডায়াবেটিস একটা রুগীকে বোঝাবেন যে তার রোগটা সম্বন্ধে, এবং কি করে এটাকে মোকাবেলা করা যায়, কি করে এটাকে সামলানো যায়, এবং মনটা খারাপ না করে কি করে সামলানো যায়, এবং এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখার যে একটি ভঙ্গিটা, সেই ভঙ্গিটা আপনি নিজে নিতে পারেন, যেটাকে বলে মেন্টাল মেকআপ বা মনস্থিতি। এই মনস্থিতিটা মানে ইতিবাচক মনস্থিতি যেটাকে বলে, সেটা আপনি ডায়াবেটিস হলেও আপনি নিতে পারেন। জীবনের অন্যান্য দুর্ঘটনার মতো এটা একটা দুর্ঘটনা, সুতরাং হতেই পারে। আপনি ডায়াবেটিস না অ্যাক্সিডেন্টও হতে পারে, আপনি পঙ্গু হতে পারেন। সুতরাং জীবন এর বিভিন্ন ধরনের ঘটনা দুর্ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটাই কিন্তু উচিত। কারণ আপনার কোন দুর্ঘটনা বা কি হবে ভবিষ্যতে বা কোন সময়, এটা আপনি কি জানেন? আপনি জানেন না। সুতরাং সেই জন্য ডায়াবেটিসটা ঠিক দুর্ঘটনা না, বলা যায় জীবনে আপনার জন্য একটা লেসন বা একটা শিক্ষা, যে আপনি হয়তো জীবনযাপনের পদ্ধতিতে ভুল করে চলছিলেন, ডায়াবেটিস আপনাকে শিখিয়ে দিল যে জীবনটাকে আবার শৃঙ্খলার মধ্যে আনার জন্যে। এইভাবে যদি আমরা চিন্তা করি, ভাবি যে ভালোর জন্যই ঘটনাটা ঘটেছে, তাহলে তো ডায়াবেটিসটা নিয়েও পূর্ণ জীবনযাপন করা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আসলে অনেকে একটু হতাশ হয়ে যায়, যে এত কিছু মেপে খাওয়া বা বুঝে খাওয়া, বাদ দিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটা সোজা ফর্মুলার কথা বলি। ডায়াবেটিস যখন খাওয়া দাওয়ার কথা আমরা যখন বলি, তখন কার্বোহাইড্রেট কাউন্টিং এর কথা বলি, মেপে খেতে বলি, কোনটা খাবো কোনটা খাবো না বলি, তারপরে এক মুঠ খাবো নাকি প্যাক অফ কার্ডস খাবো না পিঞ্চি পরিমাণ খাবো, এরকম ধরনের নানা ধরনের গণনার মধ্য দিয়ে খেতে হয় আমাদেরকে। এই গণনাটা সবার জন্য খুব একটা আমার মনে হয় ভালো নয়, বা সবাই এটাকে মেনেও চলতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে একটা সোজা পদ্ধতি, খাওয়ার পদ্ধতিটা সোজা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্লেট দেখা যাচ্ছে, এটা প্লেট। এই প্লেটটা আমি একটু মাপি প্লেটটা, হ্যাঁ আপনাদের সামনে একটু মেপে দেখাই। দেখুন এই প্লেটটা কিন্তু হচ্ছে একটা প্লেটটা কিন্তু প্রায় 9 ইঞ্চি, আরেকটু ব্যাসার্ধ বেড়ে গেল, এই হবে 9 ইঞ্চি। সুতরাং 9 ইঞ্চি একটা প্লেট আপনার খাওয়ার প্লেট হবে। আমরা সাধারণত খাওয়ার প্লেটটা বড় করি, আবার এই প্লেটটা হবে একটি আপনার খাওয়ার জন্য প্লেট, 9 ইঞ্চি প্লেট। এটাকে বলে হেলদি প্লেট, এবং এটা ইউনাইটেড স্টেটসে আবিষ্কৃত হয়েছে আমেরিকান হেলদি প্লেট বলে। এবং আরেকটু শুনলে খুশি হবেন, আমাদের একটা গবেষণা আছে বারডেমে, আমি গবেষণার প্রধান ছিলাম। আমরা কিন্তু বাংলাদেশের হেলদি প্লেট আবিষ্কার করেছি। অবশ্য আপনাদের দেখাতে পারছি না এখানে, এই আমরা বাংলাদেশেও এরকম হেলদি প্লেট আবিষ্কার করেছি। প্রায় ওটার সঙ্গে ইউএনডিপির জড়িত ছিল, আমাদের সঙ্গে ফাও জড়িত ছিল, এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ জড়িত ছিলেন। এটা পরের প্রসঙ্গ। আমি আপনাদেরকে দেখাই কি করে খেতে হবে। দেখুন এই 9 ইঞ্চি প্লেটের মধ্যে আপনি 3টা জিনিস আপনার প্রধান, সেটা হচ্ছে একটা হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে মৌলিকভাবে শর্করা। আচ্ছা এই যে প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 9 ইঞ্চি, আপনাকে মেপে দেখালাম। একটু 8.5 ইঞ্চি হবে, অল্প একটু বেশি হবে, 9 ইঞ্চি ব্যাসার্ধের একটা প্লেট হবে। এবং প্লেটের মধ্যে আমরা যে জিনিসটা প্রধানত আমরা খাই সেটা হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন এবং চর্বি, এই তো 3টা আমরা খাই। এখন আপনি ধরুন এই প্লেটটাকে আমি অর্ধেক করব, প্লেটটাকে অর্ধেক করার পরে এই প্লেটের অর্ধেক জুড়ে থাকবে ভেজিটেবলস বা সবজি, সবুজ সবজি থাকবে। এই প্লেটটার অর্ধেক থাকবে সবুজ সবজি। তারপরে আমি কি করব, আমি এই প্লেটটাকে আরেকটা ভাগ করব, দেখতে পাচ্ছেন। সুতরাং অর্ধেক ভাগে থাকবে সবজি, এক ভাগে থাকবে শর্করা, আরেক ভাগে থাকবে আমিষ। এই ভাগ এই 9 ইঞ্চি প্লেটের মধ্যে আপনি যদি ভাত রুটি যাই নেন না কেন, আপনি বেশি নিতে পারছেন না, এর মধ্যে আপনাকে থাকতে হবে। মানে অথবা সবজি আপনার এতটুকু, মানে প্লেটের প্রায় অর্ধেক জুড়ে কিন্তু থাকছে সবুজ সবজি, বেশিরভাগটা সবজি। তারপরে যে 1/4 সেটার মধ্যে শর্করা, সেটা আপনি ধরুন লাল চাল, আটা, আমরা সবই বলি। আপনি সাদা চালও যদি খান
তারপরে খুব বেশি খেতে পারবেন না, খুব বেশি খেতে পারবেন না। তারপরে এটা হচ্ছে আমিষ। আমিষের মধ্যে এখন অনেক গবেষক বলছেন যে ভেজিটেবল প্রোটিনটা বেশি ভালো, মানে সেটার মধ্যে প্রোটিন আছে এবং ফাইবার আছে, দুটোই আছে। হ্যাঁ, না আমার দেশে হয় কি, মানে ইন্ডিয়ান ফুড অথবা বাংলাদেশি ফুড যেটাই বলি না কেন, আমাদের মধ্যে আমাদের ডায়েট প্রবলেমটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট খুব বেশি, ফাইবার খুব কম। এটা আমাদের ডায়েটের প্রবলেম হচ্ছে কার্বোহাইড্রেট খুব বেশি, ফাইবারটা খুবই কম। সুতরাং আপনি যদি সবজি খান বেশি করে, সবজি আমরা কিন্তু খুব কম খাই এবং খাওয়ার পদ্ধতিটা আমরা ঠিক মতো জানি না বলে অসুবিধা হয়। মানে এই ক্ষেত্রে উল্টা হবে যে সবজি দিয়ে আসলে ভাত খেতে হবে, সবজি দিয়ে ভাত খেতে হবে, আমি ঠিক বলেছেন, নাকি না ভাত দিয়ে সবজি, ভাত দিয়ে সবজি না, সবজি দিয়ে ভাত না, ভাত দিয়ে সবজি খেতে হবে, এরকম একটা অবস্থা। আর এখানে হচ্ছে আমিষ, সেই আমিষের মধ্যে আপনি হ্যাঁ মাছ খেতে পারেন, কচি গোস্ত খেতে পারেন, আর আপনি ডিম খেতে পারেন, আমাদের সঙ্গে একটু দুধ খেতে পারেন, দধি খেতে পারেন, আর প্রচুর পরিমাণে পানি আপনি গ্রহণ করতে পারেন। তাহলে আপনার, এবং তেল খুব সামান্য, খুব সামান্য তেল। অনেকে বলেন যে অলিভ অয়েল, অনেকে বলেন এই তেল সেই তেল। এখন প্রশ্ন হচ্ছে আপনি তেল সামান্য দিলেই হলো। আপনি সামান্য তেলে এটা ভাজবেন, সামান্য তেলে খাবেন, তাহলে যে তেলই খান আপনি সামান্য তেল হলেই হচ্ছে। কোন তেল, অলিভ না কি, এটা নিয়ে অলিভ দিলে ভালো, আপনি কি অলিভ কে সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে নাকি? হচ্ছে না। আপনি অল্প তেল দিয়ে একটু বা স্যালাড বানিয়ে ওর সাথে একটু ছড়িয়ে দিয়ে আপনি খেতে পারেন। এবং লবণ খেতে হবে কম, চিনি খেতে হবে কম। এই জিনিসটা আমি দেখালাম কি কি খাবেন, বোঝা গেল তো? আচ্ছা, এখন কথা হচ্ছে কি কি জিনিস আপনার খাওয়া ঠিক না। ধরুন আপনার ফাস্ট ফুড, বিরিয়ানি যেটাকে আমরা বলি খুব বেশি, সেটা খাওয়া যাবে না, কম খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে চিনি কম খেতে হবে, খুবই কম। লবণ কিন্তু 1 চিমটা 4টা, হ্যাঁ, মানে 5 গ্রাম বলা হয় তো, এই একটা চিমটির মধ্যে 1টা গ্রাম আছে, তো এইটা 5টা চিমটি লবণের বেশি খেতে পারবেন না। তো আপনি যদি এমনিও দেখি কত, আর কোনো টেবিল মানে সল্ট শেকার থাকবে না, টেবিলে কোনো শেকার থাকবে না, কিছু থাকবে না, কিন্তু শুধু রান্নার মধ্যে যেটুকু। আরেকটা জিনিস হচ্ছে, একটা ট্রিক্স আপনাদের বলে দিই, রান্নার মধ্যে যদি আপনারা লতাগুল্ম ব্যবহার করেন, লবণের পরিমাণ কমে যায়। মানে আপনি যদি মানে ধনে শাক দিয়ে আপনি যদি তৈরি করেন কিছু, ধনে শাক, পুদিনা শাক, তাহলে দেখবেন লবণ কম লাগবে। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে চিনি বা লবণ যে জিনিসটি আপনি বলুন না কেন, সেই জিনিসটা যদি আপনি এমনি ব্যবহার করেন, চিনি বা লবণ এমনি যদি করেন, তাহলে চিনি বা লবণ কিন্তু জিভটা কম খেতে খেতে জিভটা ওভাবে সয়ে যায়। মানে আমাদের শরীরে প্রত্যেকটা শরীরের নাম মহাশয় তো, সুতরাং দেখা যায় চিনি হোক লবণ হোক, সেটা জীবের মধ্যে যেরকম হয় সেটা কিন্তু সয়ে যাবে। আপনি কম চিনি খেলে আপনি কমই চিনি খাবেন, আমার এরকম হয়েছে। এমনিতে তো আমরা তো বলেই থাকি যে হোয়াইট পয়জন, মানে চিনি এবং লবণ দুটোকেই। এটা স্বাদের জন্য বলি তো, স্বাদটা কিন্তু পরিবর্তনশীল। স্বাদ মানে লবণ বেশি খেলে স্বাদ অনেকের হয়, কারণ সে লবণ বেশি খেয়ে অভ্যস্ত, এটা অভ্যাসের চিনি বেশি খেয়ে অভ্যস্ত। আমি যদি লবণ কম খেতে খেতে থাকি একটু একটু করে, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু কম লবণ খেয়ে হচ্ছে, কম চিনি খেয়ে হচ্ছে, দেখা যাবে বেশি চিনি দিলেও আর হবে না। যেমন চায়ে অনেকে যেমন বাদ দিয়ে দিচ্ছে, প্রথম খারাপ লাগে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। সুতরাং ওইভাবে আপনাকে চিনিটা কমাতে হবে, লবণটা কমাতে হবে, ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে, কালে ভদ্রে খেতে পারেন। এখন বলতে তো পারেন আমাকে যে আপনি কি সব নিষিদ্ধ করে দিলেন নাকি? ডাক্তারবাবু, আপনি কি সব নিষিদ্ধ করে দিলেন? আমি কিছুই করতে পারবো না, জীবনের কোনো রস রূপ গন্ধ আমার স্পর্শ করার কোনো উপায় থাকলো না ডায়াবেটিস? না, আছে। আপনি মাসে একটা রসগোল্লা খেতে পারেন তো, অসুবিধা কি? একটা ডিম আপনি খেতে পারেন তো দিনে, অসুবিধা কি? একটা ডিমের কোলেস্ট্রল 300 গ্রাম আছে। আর আমিষ তো ভালো, ডিমের আমিষ ভালো। যদি আপনি এগ হোয়াইট খান, 4টা এগ হোয়াইট খেতে পারবেন, কিন্তু ডিম একটা খেতে হবে। কিন্তু শুধু যদি আমিষ কোলেস্ট্রল ছাড়া খান, মানে হলুদ ছাড়া খান, তাহলে 4টা এগ হোয়াইট খেতে পারেন, কারণ আপনার আমিষ কিন্তু ডিমের আমিষটা খুবই ভালো কিন্তু কম। সুতরাং এইভাবে আপনি যদি চিন্তা ভাবনা করে খান, তাহলে কিন্তু ঘটনাটা ভালো ঘটবে। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, যেহেতু সময় আছে, আপনি খাওয়ার সময় বারে বারে খেতে হবে, কম কম করে। ডায়াবেটিসের রুগীদের কিন্তু বারে বারে কম কম করে খেতে হয়। মানে সকালে ব্রেকফাস্টটা, তারপরে দুপুর এবং মাঝের একটু ছোট স্ন্যাক্স, তারপরে বিকেলে একটু ছোট কম স্ন্যাক্স, তারপরে একটু রাতের খাবার কম,
তারপরে একেবারে ঘুমোতে যাওয়ার আগেও আপনি একটু খেতে পারেন, মানে 5 থেকে 6 বার আপনি অল্প অল্প করে যদি খান তাহলে কি কাজ হবে বলুন তো? কাজটা হবে এরকম যে আপনি তো কম কম করে খান, তাহলে কম কম করে সুগার আপনার উঠবে। একসাথে খুব বেশি করে খেলে সুগারটা বেশি উঠে যাবে। তাহলে আপনি কম কম করে বারে বারে খেলে সুগারটা কম হবে, এর মানে আপনার স্টেবল বা সুস্থিত থাকবে রক্তের সুগার। এইগুলো ট্রিক্স এখন পর্যন্ত বললাম, আরও ট্রিক্স আছে, এটা সব বলে ফেললে তো মুশকিল, পরে এক সময় আপনারা আমার কথা শুনবেন না যদি আমরা সব ট্রিক্স বলে দিই। আরো অনেক ট্রিক্স আছে, আমরা পরবর্তী পর্বে আরো আমরা জানতে পারবো, কেননা একদিনে হয়তো বা সবটা জানা সম্ভব না। এটা বলতে গেলে তো অনেক বলতে পারবেন, হয়তো বা ঘন্টার পর ঘন্টা আপনার পক্ষে বলা অবশ্যই সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে যেমন রক্তের শর্করা বেড়ে গেলে যে প্রবলেমটা হয়, আবার কমে গেলে যেটা হাইপোগ্লাইসেমিয়া যেটা আমরা বলি, সেটাও কিন্তু মারাত্মক রকমের একটা প্রবলেম যারা ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন, সেই বিষয়টি একটু আলোকপাত করুন। আপনাদের একটা কথা বলে রাখি, হাইপোতে লোক মারা যেতে পারে, হাইপারে মারা যায় না। জি, এই জিনিসটা আমি এই জন্য ভয় দেখাবার জন্য বলিনি, বলেছি এই জন্য যে হাইপোটা প্রোটেক্ট করতে হবে, বিশেষ করে যারা ইনসুলিন নেন তাদের জন্য হাইপোটা প্রোটেক্ট করতে হবে। তাদের সঙ্গে পকেটে সবসময় গ্লুকোজ ট্যাবলেট থাকবে। আপনি টের পাবেন আপনার যখন হাইপো হয়ে যায়, আপনার মাথা ঝিমঝিম করছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আপনি ডায়াবেটিক রোগী, বুঝবেন আপনি হাইপো হয়ে গেছে। আপনার হলে সাথে সাথে ডাক্তারের কাছে না, আপনার গ্লুকোজ ট্যাবলেট খেয়ে ফেলবেন। কোকাকোলার বোতল কিন্তু নিষিদ্ধ, কিন্তু ওই সময় কোকাকোলা একটা বোতল খাওয়া সম্ভব যখন হাইপো হয়ে যাচ্ছে। মানে কোকাকোলার বোতল তো আমরা খাই না, আমরা বলি যে এতে 10 চামচ চিনি থাকে, একটা ক্যানে কিন্তু 10 স্পুন সুগার থাকে একটা কোকোর কেনে, কিন্তু ওই সময় খাওয়া জায়েজ আছে, ওটা খাওয়া যাবে, কারণ তখন জীবন মনের সমস্যা। চিনি এক মোটা খেতে পারবেন আপনি, বুঝতে পারছেন? চকলেট 2টা 3টা 4টা ক্যান্ডি খেতে পারবেন, আপনি গ্লুকোজ ট্যাবলেট খেতে পারবেন। এবং যখনই বুঝবেন যে আপনার মাথা ঝিমঝিম করছে, আপনার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অন্ধকার লাগছে, ডায়াবেটিক রোগী, এবং আপনার ঘাম হচ্ছে, তখনই আপনি বুঝবেন হাইপো হয়ে গেছে। এবং হাইপার হলে এরকম হবে না, হাইপো হলে সাথে সাথে গ্লুকোজ ট্যাবলেট, আর কোনো কথা নেই। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। কারণ হাইপো হলে জীবন বাঁচানোটা সমস্যা হচ্ছে, হাইপার হলে বেড়েছে, নিয়ম মেনে কন্ট্রোল করে আবার ঠিক করে নিলে কোনো অসুবিধা নেই হাইপার হয়ে গেলে। কিন্তু হাইপো যখন হয়ে যাবে তখন এই কাজগুলো করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা ইনসুলিন নিচ্ছে অনেক দিন ধরে, তারা কি ইনসুলিন ছেড়ে দিতে পারে কিনা, এই প্রশ্নটা অনেকে করে যে আমি তো অনেক বছর ধরে নিচ্ছি, আমি কি ইনসুলিন এখন ছেড়ে দিয়ে অন্য কোনো ঔষধ বা খাওয়ার ওষুধে আমি যেতে পারবো কিনা? এটা ইয়েস এবং নো, মানে হ্যাঁ এবং না দুটো উত্তর হতে পারে। সাধারণভাবে ইনসুলিন যারা নেন তাদের তো স্টেবল এইভাবে হয়ে যায়, এবং পরবর্তী পর্যায়ে এটা খুব রিস্কি যে এরপরে ওষুধে বা অন্য কিছুতে রিভার্ট করাটা। ইনসুলিন একটা ভালো দিক আছে, আমি সেটা বলি। ইনসুলিনের একটা ভালো দিক কি জানেন? ইনসুলিন ব্লাড গ্লুকোজটাকে স্টেবল রাখে, এবং ইনসুলিনের ডোজটা আপনি নিজে কমাতে বাড়াতে পারেন। আপনি একটু বেশি যদি খেয়ে ফেলেন, ধরেন আপনি রসগোল্লা একটা খেয়ে ফেলছেন, আপনি 2 ইউনিট বাড়িয়ে দিলেন, এটা কথার কথা বলছি, মানে কোনো জায়গায় গিয়ে আপনাকে একটা রসগোল্লা খেতে হলো, আপনি কি করবেন? 2টা ইউনিট বাড়িয়ে দেন। 2 নম্বর হচ্ছে ইনসুলিন প্রোটেক্ট দ্য কিডনিস, এটা একটা বড় জিনিস। ইনসুলিন হলে আপনার কিডনি প্রোটেক্টেড হবে। সুতরাং অনেক ডায়াবেটিসের কিডনি ডিজিজ আছে, অনেক ডায়াবেটিসের হার্ট ডিজিজ আছে, অনেক ডায়াবেটিসের হাইপার টেনশন আছে, এগুলো আমি আজকের আলোচনায় বলিনি। বেশিরভাগ ডায়াবেটিসের কিডনি ডিজিজ আছে এবং সাইলেন্ট। সুতরাং এদের কিডনি প্রোটেকশন এটা রেনো প্রোটেক্টিভ। যেরকম ব্লাড প্রেশার যখন থাকে, ব্লাড প্রেশার কিন্তু কিডনিকে এফেক্ট করে, এবং ব্লাড প্রেশার ওষুধ দেওয়ার সময় দেখবেন আপনি রেনো প্রোটেক্টিভ ওষুধ দেওয়া হয়, মানে যে ওষুধগুলো ব্লাড প্রেশারও কমায়, কিডনিকেও রক্ষা করে, এরকম ওষুধ দেওয়া হয় যাদের ডায়াবেটিস কিডনি ডিজিজ দুটোই আছে। সুতরাং এই জন্য আমি বলছি যে ইনসুলিন নিলে ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী পর্যায়ে বদলাবার কথা চিন্তা করবেন, যদি বা করতে হয়। তবে ইনসুলিন নেওয়াটা সেফ, যারা একবার ইনসুলিন নিয়েছেন তাদের জন্য এটা সেফ, খুবই সেফ। কারণ আপনি এরপরে ট্যাবলেটে যাওয়া বা অন্য কিছুতে যাওয়া, অন্য লাইফস্টাইলে যাওয়াটা খুব রিস্কি আপনার জন্য হবে। হাউ টু মেনটেইন, এটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই জন্য ইনসুলিন ইজ গুড, মানে ইনসুলিন যদি নেওয়ার পর্যায়ে আপনি চলে যান তাহলে ইনসুলিন নেওয়াটা আপনার জন্য খুবই ভালো। আপনার সুগার ভালো কন্ট্রোল থাকবে, আপনার কিডনি প্রোটেক্টেড থাকবে, ব্লাড প্রেশার ভালো
একটা সুস্থিত পরিস্থিতিতে থাকবে। আমার মনে হয় এইটা আমার যা বলার ছিল। অনেকেই কিন্তু জানতে চায় যে এই যে খোঁচা খাওয়া প্রতিদিন, এটা আসলে খুব মানে একটা কষ্টকর ব্যাপার। তো এখন কি কোনো আধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি এসছে কিনা ইনসুলিন? ইনসুলিনের সম্বন্ধে এখন আমাদের দেশে আসেনি। ইনসুলিন প্রিকটা কিন্তু পিঁপড়ার কামড়ের মতো, তো আমি নেই, কিন্তু আমি নিজে ইনসুলিন ডিপেন্ডেন্ট এখন বর্তমানে। আমি নিজে নিচ্ছি এবং প্রায় তো নিজেই নেই, এবং এখন এটাকে বেশ মধুর মনে হয়, কারণ ইনসুলিন প্রিকটা আমি মনে করি আমি 4 বার নিতে হয়, এবং আমি এটাকে মধুরই মনে করি। আই এম ইউজ টু ইট, আমি ব্যবহার হয়ে গেছে আমার মধ্যে, এবং এটা খারাপ লাগে না এক সময়। আর তবে হ্যাঁ, অবশ্যই ইনসুলিনের এখন ইনহেলার বেরিয়ে যাচ্ছে বলে, ইনসুলিনকে অন্য আরও বিভিন্নভাবে উপায়ে নেওয়া যায় কিনা এগুলো নিয়ে বেশ গবেষণা চলছে। সুতরাং একদিন হয়তো এই সমস্ত জিনিস চলে আসবে, আরও বেশি স্বস্তিকর আনন্দদায়ক হবে। তবে আমার কাছে একটা কথা মনে হয় যে ইনসুলিন একটা নেওয়ার ফলে আপনার মনের মধ্যে একটা অনুভূতি আসবে যে আমি ডায়াবেটিক, এবং আমার জীবনটাকে একটি শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। সুতরাং ইনসুলিন একটা প্রিক কিন্তু আপনার জন্য প্রয়োজন আছে। আপনি নিজের দোষে কিন্তু ডায়াবেটিক বানিয়েছেন লাইফস্টাইল খারাপ করে, সুতরাং একটা ইনসুলিনের দংশন আপনাকে সহ্য করাটা বোধহয় উচিত হবে আপনার জন্য। অনেক চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আপনার অনেকগুলো বই আছে, অনেক বই বের হয়েছে, সেই বইগুলো প্রসঙ্গে একটু জানতে চাইবো যে সেখান থেকে কেউ যদি মানে ডায়াবেটিস সম্পর্কে জানতে চায় বা কোন বই আছে এটা পড়ে জানতে পারবে। আমার ডায়াবেটিস নিয়ে একটা বই আছে প্রথম প্রকাশনী থেকে, এটা অনেক বহুল প্রচারিত, ডায়াবেটিস এবং সুস্থ জীবন, এই বইটা আছে। ডায়াবেটিস নিয়ে আরও 2টো বই আছে আমার। ডায়াবেটিস নিয়ে একটা, ডায়াবেটিস কোলেস্ট্রল হার্ট ডিজিজ নিয়ে একটা বই আছে আমার। আচ্ছা, ডায়াবেটিসের স্বাস্থ্য নিয়ে আরেকটা বই অন্য প্রকাশনী থেকে বেরিয়েছে। আমার 3টা বই ইতিমধ্যে ডায়াবেটিস নিয়ে আছে। ও আরও একটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে আমি বাচ্চাদের জন্য একটা বই লিখছি, স্কুল হেলথ ডায়াবেটিস। এই প্রসঙ্গটা এই দেশে নতুন। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, যার IDF, আপনারা তো জানেন এগুলো সম্বন্ধে, এর কংগ্রেসটা 10th কংগ্রেসটা গেল। IDF কিন্তু অলরেডি 9টি দেশে একটা পুস্তিকা বের করেছে 9টি দেশের জন্য, ডায়াবেটিক স্কুল হেলথ, মানে স্কুলের বাচ্চাদের জন্য ডায়াবেটিস। আমি এই বইটা লিখছি, প্রায় শেষ করেছি, এখন এটা এডিটিং পর্যায়ে আছে, প্রিন্ট হবে হয়তো সামনের বছর, আপনারা দেখতে পাবেন। এই বইটার মধ্যে আমি ডায়াবেটিস স্কুলে ছাত্রছাত্রীদের যে ডায়াবেটিস হয়, টাইপ 1 ডায়াবেটিস, তারা কিভাবে কি করবে এগুলো সম্বন্ধে বইটা। আর এই বইটা আসলে আমি লিখছি এই জন্য যে এই বইটা আমি কিছুটা প্রচারও করব, নিজে স্কুলে গিয়ে বলার চেষ্টা করব সবাইকে যে কি করে এটাকে করা যায়, কারণ এটা লিখছি শুধুমাত্র বাচ্চাদের জন্য না। এই বইটা লিখছি কারণ ডায়াবেটিসের ম্যানেজমেন্টটা প্রায় এক, টাইপ 1 টাইপ 2। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, বাচ্চাদের আজকাল টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। টাইপ 1 ডায়াবেটিস নিয়ে আমরা বাচ্চাদের খুব বেশি আতঙ্কিত হচ্ছি, কিন্তু আজকাল আপনারা জানেন কিনা জানি না, ইতিমধ্যে বারডেমেও একটা স্টাডি হয়েছে, তারা চিলড্রেন ডায়াবেটিস নিয়ে বারডেমের একটা অঙ্গ সংগঠন আছে, বারডেম 2-তে। ওরা ডক্টর বেদোরা জাবিন, এন্ডোক্রিনোলজিস্ট, উনি কাজ করছেন, প্রফেসর হাজিরা মাহতাব কাজ করছেন, প্রফেসর কিশোর আজাদ, এরা কাজ করছেন এগুলো নিয়ে। এরা চাইল্ড ডায়াবেটিস নিয়ে কাজ করছেন, এবং এখানে দেখা গেছে যে অনেক কিশোর টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে, টাইপ 1 থেকে, আবার টাইপ 1 থেকে টাইপ 2 ডাইভার্সন হচ্ছে। এটার কারণ হচ্ছে দেয়ার লাইফস্টাইল, মানে এরা স্কুলে বসে পাঠ্য বই পড়ছে, বিভিন্ন স্কুলে কোনো খেলাধুলো নাই, শুধুমাত্র বই পড়া, বিকেলে কোচিং, স্কুলে বই পড়া, বিকেলে কোচিং, মানে তাদেরকে তোতা পাখির মতো খালি মুখস্থ বিদ্যা করানো হচ্ছে। এতে হচ্ছে কি, বই পকা বলবো না, জোর করে বই পড়ানোর একটা ব্যবস্থা, আনন্দ বৃদ্ধি নাই, এর মধ্যে খেলা নাই, আনন্দ নাই, সাংস্কৃতিক কোনো কিছু নাই, এবং লাইফস্টাইলের যতগুলো বাজে জিনিস আছে সব আছে। ফাস্টফুড খাওয়ানো হচ্ছে, সামনে গেলে ফুচকার দোকান, সামনে গেলে ফাস্টফুডের দোকান, স্কুলের বাইরে বসেছে, মাও খাচ্ছে, বাচ্চাও খাচ্ছে। সুতরাং এই লাইফস্টাইলের জন্য হচ্ছে কি, শিশু কিশোরদের কিন্তু ডায়াবেটিস হয়ে যাচ্ছে, টাইপ 2। এদের জন্য আমি লিখছি, এবং সেই জন্য বইটা আমাদের জন্য একটা বড় পাওয়া হবে, এবং আমরা আশাবাদী এবং প্রত্যাশায় থাকলাম যে না, আমি প্রায় হয়ে গেছে, এটা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বের করবেন, UPL, ওরা একটা বিখ্যাত প্রতিষ্ঠান, ওরা বের করবেন এটা। ওরা অ্যাকচুয়ালি যে সম্পাদনার পর্যায়ে প্রায় শেষ হয়ে, আমি এখন বসবো ইয়ের জন্য, ছবিগুলো ঠিকঠাক করব, মানে গ্রাফিক্সের জন্য বইগুলা খেটে কাজ করছি।
এবং এখানে যে ঘটনাটা ঘটবে, আমি এই বইটা লিখেছি যেমন কিশোরদের জন্য, বাচ্চাদের জন্য, তেমনভাবে আমি বইটা লিখেছি অভিভাবকদের জন্যে, বইটা লিখেছি শিক্ষকদের জন্যে, বইটা লিখেছি শিক্ষক শিক্ষয়িত্রী এবং হেডমাস্টারদের জন্যে এবং স্কুলের স্টাফদের জন্যে। কারণ এদের টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু তাদের, সেই জন্য তারাও ডায়াবেটিস সম্বন্ধে যারা জানেন, সেইভাবেই আমি বইটা লিখেছি। এবং আমার প্ল্যান আছে, কিন্তু সম্ভব হয় আমি হয়তো কয়েকটা স্কুলে যাব, নিজে গিয়ে তাদেরকে বোঝাবো ডায়াবেটিসটা কি। আমি স্লাইড প্রজেকশন করব বা মডেল দেখিয়ে বোঝাবো যে ডায়াবেটিস মানেটা কি। এরকম একটা প্ল্যান আমার মাথায় আছে, যদি বেঁচে থাকি, বয়স তো হয়ে গেছে, সুতরাং বেঁচে থাকলে হয়তো এই কাজটা আমি করব। এটা হচ্ছে আমার লেটেস্ট ডায়াবেটিস নিয়ে কাজ আর কি। ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় আমরা থাকলাম। আর আপনাকে এতটা সুন্দর করে বোঝানোর জন্য, চমৎকারভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। নোশন টিভির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন, বলেছেন কথাগুলো দৃষ্টিনন্দনভাবে, সুতরাং আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে। একটু সচেতনতা, নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।